ভাই বিশ্বাস করেন এই ভয়কে জয় করার জন্য ভয়ের সাথে যুদ্ধ করতে হবে। আমি লাস্ট 20 ইয়ার্স এই পাবলিক স্পিকিং না, আমরা স্পিকিংয়ের সাথে ইনভলভমেন্ট আছে। মানে আমি 20 বছর আগে থেকে নিয়মিত পয়সার বিনিময়ে কথা বলি। শুভেচ্ছা বক্তব্য দিবেন অ্যাডভোকেট রাজু। আসসালামু আলাইকুম। জ্বালাময় বক্তব্য দেওয়ার সুযোগ নেই, চতুর্দিকে যেভাবে আগুন জ্বলতেছে তার উপরে যদি কেআইবিতে আবার লেগে যায় সমস্যা। আমি অ্যাডভোকেট নাজমুল হাসান রাজু। প্রথমত আজকের এই প্রোগ্রামে কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই সময় শ্রম তখনই শুধুমাত্র সার্থক হবে যখন এখানের কিছু জ্ঞান নলেজ আমরা বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় 90 দশকের গবেষণা, 20 শতাব্দীর না, গবেষণায় বলা হয়েছে যে পৃথিবীর 90%-এরও বেশি মানুষ মূর্খ, অশিক্ষিত বলে নাই। কেন? যিনি জ্ঞান আহরণ করল কিন্তু সেই জ্ঞান বাস্তব জীবনে কোনোদিন ইমপ্লিমেন্ট করতে পারলো না, তার সেই জ্ঞানের আসলে কোনো দাম নাই, সে হচ্ছে মূর্খ। সো আমাদের জীবনের সবচাইতে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে আমি কত জানি সেটা নয়, আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি আমার জীবনে, আমার নলেজটাকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে আমি কথা বলছি ঠিক আমাদের বুকে যেটা লালন করছি, দেখেন বুক বরাবর লেখা আছে এখানে হাউ টু বি এ, আছে না? এখানে বলতেছে হাউ টু বি এ গ্লোবাল পাবলিক স্পিকার। তার মানে আমি ধরেই নিচ্ছি আজকে যারা এখানে সামনে উপবিষ্ট আছেন আমার, আপনারা অলরেডি সবাই স্পিকার। প্রশ্ন হচ্ছে মানুষ জন্মগ্রহণের পরে যখন শিশু বাচ্চা কথা বলা শুরু করে তখন থেকেই তো সেই স্পিকার নাকি? এখন পাবলিক স্পিকার বা প্রফেশনাল পাবলিক স্পিকারের মধ্যে পার্থক্য কোথায়? দেখেন আমাদের জীবনের প্রতিটা কর্মের দুটো শাখা আছে, আমরা দুইভাবে করি। কিছু কাজ আমরা করি অকেশনাল, কিছু কাজ আমরা করি প্রফেশনাল, ঠিক কিনা বলেন? এখানে যারা বসা আছেন আমরা সবাই কম বেশি ক্রিকেট খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি না জীবনে, বাট আমরা কেউ প্রফেশনাল খেলি নাই। খেললে পরে হয়তো আমরা সেটার বিনিময়ে টাকা পাইতাম, বা অনেকে আছেন আমরা প্রফেশনালি খেলেছি 2-1টা ম্যাচ। তো যিনি প্রফেশনালি যে কোনো কাজ করে এবং সেটার বিপরীতে তার আর্নিং হয়, সেটা যে কোনোভাবে আর্ন হইতে পারে, যে কোনো জিনিস আর্ন হইতে পারে। টাকাই শুধুমাত্র আসলে মানুষের জীবনের একটা আর্নিং সোর্স, তাও কিন্তু বলা যাবে না। সো আমাদের জীবনের যে কোনো জিনিস প্রাপ্তি যদি আসে সেটা হচ্ছে প্রফেশনাল। অকেশনাল মিনস আমরা মন চাইছে করলাম। তো মন চাইছে করলাম অনেকে এখানে আছে, বাট আজকের এই আয়োজন আমরা যেটা করতে চাচ্ছি প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরাম, এই ফোরামটা গত বেশ কয়েক বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে কিছু মানুষকে প্রফেশনাল স্পিকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সেটা আপনারা দেখছেন আজকে যারা এখানে স্পিকিং করছে বা আজকে যারা এখানে কথা বলছে ডায়াসে, এদের অনেকেই কিন্তু এই পাবলিক স্পিকার ফোরাম দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমার পূর্বে যিনি কথা বলেছে আমার কলিগ রূপা আপা, অত্যন্ত চমৎকার কথা বলেছে, উনি কিন্তু পাবলিক স্পিকার ফোরাম দিয়ে ওনার স্পিকিং স্টাইল স্টার্ট করেছে, তাই তো আপা? তো আমার এখনও পরিষ্কার মনে আছে, মানে আমাদের শান্তবাসী অফিসে যে প্রোগ্রামটা আমরা করেছিলাম। আমি লাস্ট 20 ইয়ার্স এই পাবলিক স্পিকিং না, আমরা স্পিকিংয়ের সাথে ইনভলভমেন্ট আছে। মানে আমি 20 বছর আগে থেকে নিয়মিত পয়সার বিনিময়ে কথা বলি। তো অ্যাজ এ অ্যাডভোকেট সেখানেও পয়সার বিনিময়ে কথা বলি। তো এই যে পয়সার বিনিময়ে বা আপনি কথা বললে পয়সা দিবে কখন, দুটা ঘটনা আছে এখানে। প্রথমত আপনার কথা বলাটা আপনার অডিয়েন্সকে টাচ করে যেতে হবে। কথা কি বুঝে গেল? অর্থাৎ মানুষ যখন গান গায়, অনেকের গান বেসুরা, আবার অনেকের গান সুরে। আপনার গলায় কথায় একটা সুর থাকতে হবে, যেই সুরটা মানুষকে টাচ করে যায়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে একজন স্পিকার একই কথা বলবে বাট ভিন্নভাবে বলবে। শিবখেরা সেই কথা আবার বলতে হচ্ছে, একই কথা বলবে ভিন্নভাবে বলবে। আমরা একই কথা শুনতে শুনতে অভ্যস্ত, বাট এটাকে একটু ভিন্নভাবে যে ভাবা যায়, ভিন্নভাবে যে বলা যায়, এই যে টুলস অ্যান্ড টেকনিক্স, এটাই হচ্ছে পাবলিক স্পিকারের আর্ট। সো এই নিয়ে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ খুব অচিরেই আমরা সেটা করতে পারবো। তবে লাস্ট একটা ছোট ঘটনা বলে বা গল্প বলে শেষ করছি। দেখেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কম বেশি স্পিকিং করছি এবং পারি, জানি, কিন্তু হয়তো এরকম ডায়াসে দাঁড় করাই দিলে অনেকে আমরা কথা বলতে পারি না। এটার রিজনটা হচ্ছে আসলে কমফোর্ট জোন। আপনার লাইফের প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও আপনার পায়ে একটা বেড়ি আটকানো থাকে সব সময়, আপনি কথা বলতে পারেন না, ওইরকমই একটা ঘটনা। কমফোর্ট জোনটাকে ভেঙে চুরে চুরমার করে আপনাকে বের হয়ে আসতে হবে। এক রাজার শখ হয়েছে সে বাজ পাখি পালবে। তো বাজ পাখি পালার জন্য সে তার রাজ্যের মন্ত্রীকে বলল যে বাজ পাখি নিয়ে আসো। ছোট ছোট 2টা বাজ পাখির বাচ্চা নিয়ে আসছে, ছোটোবেলা থেকে পাললে পরে সেগুলো পোষ মানবে সেই জন্য।
দুটা পাঁচ পাখি রাজার বাড়িতে বড় হচ্ছে, খাওয়া দাওয়া খুব স্বাভাবিক, রাজমহলের খাবার দাবার। বড় হতে হতে একটা পাখি দেখা গেছে যে উড়াউড়ি শুরু করে দিছে, আর একটা পাখি উঠছে না। রাজার প্রতীক্ষা শেষ হচ্ছে না, কবে দুটো পাখি একসাথে উড়বে। কিন্তু একটা পাখি উড়ে, আরেকটা পাখি লড়েও না, চড়েও না। রাজা সারা রাজ্যের থেকে বড় বড় বার্ড ট্রেন আপকে বা যারা ট্রেনার তাদেরকে হায়ার করছে, কেউই এই বাজ পাখির বাচ্চাটাকে ট্রেন করতে পারছে না, উড়াইতে পারতেছে না। রাজ্যের মধ্যে একবার এলান করে দেওয়া হলো ঢোল ডাল পাড়িয়ে যে যিনি আমার বা রাজার এই বাজ পাখিটাকে উড়াতে পারবে তাকে বিশাল একটা ইনাম দেওয়া হবে। একজন কৃষক, তার ঘাড়ে অনেক ঋণের চাপ, কোনো উপায় অন্ত নাই। সে বলল এটাই একটা পলিসি পাওয়া গেল। সে রাজার দরবারে আসলো, বলল যে আমার বাজ পাখিটা 2 দিনের জন্য দেন, আমি তাকে ট্রেন করে আপনার কাছে এনে দিব, সে উঠতে উঠতে আপনার কাছে আসবে। তো সবাই একটু নাকশ হইলেও রাজা দেখলো আর কোনো উপায় অন্ত নাই। সে কৃষকের কথা রাজি হয়ে গেল, বাজ পাখিটাকে দিয়ে দিল। বাজ পাখিটা নিয়ে কৃষক বাড়ি চলে গেল। সকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে সকাল, কিন্তু বাজ পাখি তো উড়ে না। তারপরের দিনও সারাদিন গুতাইয়া গাতাইয়া বিভিন্নভাবে তাকে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ধরনের সুর তালে বিভিন্নভাবে চেষ্টার পরেও সেই বাজ পাখি আর উড়ে না। পরের দিন সময় শেষ, রাজদরবারে সেই বাজ পাখিকে হ্যান্ড ওভার করতে হবে। যদি উঠতে না পারে তাহলে রাজ পাখির না উড়ার এই ব্যর্থতার দায়ে এই কৃষককে কি করতে হবে? গলাচ্ছেদ করা হবে। এখন হয় মৃত্যুদণ্ড। তো সে চিন্তা করলো আমি যখন মরেই যাব, তুই পাখিরে বাসায় রেখে আমার লাভ কি? তখন সে করলো কি, গাছের ডালে বসা সে পাখিরে জোরে বাইরে থেকে একটা দা ইটা মেরা ফেলাইছে, তুইও মর আমিও মরি। আশ্চর্য ঘটনা ঘটে গেছে, যেই মাত্র দাটা ফিকা মারে পাখির ঘাড়ের উপরে পড়তে গেছে, পাখি উড়াল দিয়া রাজার বাড়িতে চলে গেছে। ঘটনা ঘটলো সেখানে। রাজদরবারে এবার আইসা বলতেছে, বলো দেখি তোমার কেরামতিটা কি? বলে যে কেরামতি বলা যাবে না। বলে যে কেরামতি বলতেই হবে, কেরামতি কি বলো, নইলে তোমার কিন্তু আবার সেই শিরচ্ছেদ করা হবে। তো বললো যে আসলে আমি অনেক টেকনিক করেছি এবং শেষমেশ তাকে ভয় দেখাইছি, আমি বুঝতে পারছি সে আসলে ভয় পাইছে আপনার বাড়িতে আসার পর থেকে। ওই ভয় কাটানোর জন্য আমি একটা ফর্মুলা আবিষ্কার করছি, যেভাবে বিষ দিয়া বিষ কাটে, আমি এভাবে চিন্তা করলাম ওর ভয় কাটানোর জন্য ওরা আরেকটা ভয় দেই। ওরা আমি একটা ভয় দিছি, ও সেই ভয় ভয় ভেঙে গেছে এবং ওরা শুরু করে দিছে। ফ্যাক্টটা হচ্ছে আসলে এটাই ফ্যাক্ট, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কাজে কোথাও না কোথাও আমাদের মধ্যে একটা ভীতি থেকে যায়। আমার কাছে মনে হয় এই ডায়াসে দাঁড়িয়ে আমি কি বলবো, ওখানে গিয়ে আমি কি বলবো। ভাই বিশ্বাস করেন, এই ভয়কে জয় করার জন্য ভয়ের সাথে যুদ্ধ করতে হবে। সালমান খান এই কথা বারবার করে বলে গেছে, ডার কি আগে জিত হ্যায়। সো আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা কাজে যখনই মনে হবে যে আসলে কাজটা আপনার দ্বারা সম্ভব নয়, মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে এই জন্য, কারণ আপনি সৃষ্টি সেরা জীব। কেন সেরা জীব? এই জন্য, কারণ সৃষ্টিকর্তা এই সৃষ্টির সকল সৃষ্টির মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এই জন্যই ভালোবাসে, সৃষ্টিকর্তা তাকে আপনার আমার মধ্যেই দেখতে পায়, আর কোনো প্রাণীর মধ্যে দেখতে পায় না। কারণ সৃষ্টিকর্তা, সৃষ্টির স্রষ্টার যে সৃষ্টি ক্ষমতা, সেটা শুধু মানুষকেই দিয়েছে। আমরা চাইলে সৃষ্টি করতে পারি, আমরা চাইলে আবার যে কোনো জিনিস বিনশ্বর করতে পারি। সো আগামী দিনে সৃষ্টি হবে অনেক বড় বড় পাবলিক স্পিকার এই ফোরাম থেকে। সেই ভাবনা, সেই আকাঙ্ক্ষা এবং সেই তাড়না রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট নাজমুল হাসান রাজু ভাইয়ের জন্য জোরে হাততালি হোক। দারুণ বক্তব্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন। আসলে আমাদের এখন যে সেশনটা চলছে সেটা হচ্ছে আসলে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা স্বজন, এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করতে যারা আমাদের ব্যাক এন্ডে সাপোর্ট করেছেন, তারা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন। আমরা একটু সময়ের দিকে খেয়াল রাখবো, সময় আমাদের 5 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে অ্যাডভোকেট নাজমুল হাসান রাজুকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, পিপিএসএফ প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি মিস্টার রফিকুল ইসলাম খান। একটু জোরে হাততালি দেই, দারুণ পরিশ্রমী একজন মানুষ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।